আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর ইফাত। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফারাজ আহমেদকে নিয়ে, যে আমার ছোট সন্তান এবং সে তার 2.5 বছর বয়সে মাইল্ড অটিজম উইথ এডিএসডি হিসেবে ডায়াগনোসিস হয়েছিল। এবং ওকে দেখে এখন হঠাৎ করেই কেউ অটিস্টিক বেবি হিসেবে কাউন্ট করতে পারবে না, কারণ ওকে দেখে এখন মোটেও অটিস্টিক মনে হয় না, আলহামদুলিল্লাহ। এবং কিভাবে আমার এই জার্নিটা শুরু হয়েছিল এবং আমি ওর সাথে কি কি করেছি এবং করছি, কেন ওর মধ্যে এই আমূল পরিবর্তনটা এত তাড়াতাড়ি এসেছে, এবং কি কি সাইন সিমটম আমি ওর মধ্যে দেখেছিলাম, এবং কি কি ধাপে আমি ডক্টরের সাথে যোগাযোগ করেছি এবং কি কি করেছি এখন পর্যন্ত আমি ইউকেতে, সব কিছু নিয়ে আমি আজকে এক্সপ্লেইন করব। এবং এখন বর্তমানে ওকে দেখে অটিস্টিক মনে না হলেও ওর মধ্যে কি কি ডিফিকাল্টিস এখনও আছে, যা নিয়ে অনেক দিন আরও কাজ করতে হবে, এবং এডিএসডি কিভাবে ওকে অ্যাফেক্ট করছে, এসব কিছু নিয়ে আজকে আমি এক্সপ্লেন করব। এই ফারাজ আমাকে অনুপ্রাণিত করেছে যে আমি অটিজম নিয়ে কথা বলি, মানুষকে সাহায্য করি, কারণ প্রপার সময়ে যদি আমরা একটা বাচ্চাকে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারি, তাহলে তার মধ্যে যে কি পরিমাণ পরিবর্তন আসতে পারে তা আমার ফারাজ আমাকে প্রমাণ করে দিয়েছে। এবং আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি ওর জন্মের পর থেকে ওর ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ না করতাম, আজকে ও অবশ্যই সিভিয়ার অটিস্টিক হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতো। কারণ এত কিছু করার পরেও যদি একটা বাচ্চা মাইল্ড অটিজম উইথ এডিএসডি হিসেবে ডায়াগনোসিস হতে পারে, এবং এত কিছু করার পরেও যদি ওর মধ্যে বিষয়টা এতদিন পরে রয়ে যায়, তাহলে আসলে যদি আমি কিছু না করতাম তাহলে ওর কি হতো সেটা আমাকে অনেক ভাবায়। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে অন্তত সেই সময়ে এই সুবুদ্ধিটা দিয়েছে যে আমি ওকে নিয়ে অগ্রিমভাবে কাজ করা শুরু করেছি। আমি এভাবে চিন্তা করিনি যে অটিজমের সাইন দেখা যাবে তারপর আমি ওকে নিয়ে কাজ শুরু করব। আমি ওর সাথে কাজ শুরু করেছি ও যেদিন থেকে দুনিয়াতে এসেছে। ওর ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ শুরু করি, কারণ ইফাজের অটিজম আছে এই বিষয়টা কিন্তু ফারাজ যখন আমার পেটে, তখন থেকে আমি কিন্তু এই জিনিসটা বুঝতে পারছিলাম। এবং আমার ভিতর একটা ভয় কাজ করছিল যে এটা খুবই স্বাভাবিক যে একটা বাচ্চার অটিজম থাকলে পরবর্তীতে অন্য সন্তানদের মধ্যে অটিজম থাকার সম্ভাবনাটা অনেক বেশি, এবং এটা হলে কোনো কিছুই করার নেই। সুতরাং আমি এটা হওয়ার আগে কিভাবে প্রিভেন্ট করতে পারি, প্রিভেনশনটা কিউর থেকে বেটার। যে একটা প্রবলেম হয়ে যাওয়ার পরে সমাধানের থেকে হয়ে যাওয়ার অনেক আগে থেকেই যদি আপনি সমাধানটা খোঁজেন, সমস্যাটা খুব দ্রুত সমাধান করা যায়। তো এই কারণে আমি অনেক আগে থেকে ফারাজ দুনিয়াতে আসার পর থেকেই কিভাবে ব্রেইন ডেভেলপমেন্ট, ফোকাস, আই কন্ট্যাক্ট, কনসেন্ট্রেশন এগুলো বাড়ানো যায় সেদিকে খেয়াল করেছি। কিন্তু প্রতিটা দিন কি পরিমাণ যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমি হয়তোবা এখন আমি যখন চিন্তা করছি আপনাদেরকে বলার জন্য, আমি রীতিমতো ভয় পাচ্ছি যে কি একটা সময় আমি পার করেছি। যদিও এখনও কষ্টে আছি, তারপরেও আলহামদুলিল্লাহ। ফারাজের ঘুমে অনেক সমস্যা ছিল, ও প্রচুর উঠে যেত। সর্বোচ্চ ঘুম ছিল 30 মিনিট, আর বেশিরভাগ ক্ষেত্রে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের মাথায় সে উঠে যেত, এবং ঘুম পাড়াতে অনেক কষ্ট হতো। এরকম না যে তাকে কোলে নিলাম সে ঘুমিয়ে গেল, বা ক্ষুধা লেগেছে মিল্ক খেয়েছে আর ঘুমিয়ে গেছে, এরকম কিন্তু কখনোই হয়নি। ওর ঘুমটা আসতে অনেক দেরি হতো এবং ঘুমাতে খুব কম। ঠিক সেম প্রবলেমটা আমি ইফাজের ক্ষেত্রেও ফেস করেছি, এবং তখন থেকে আমার ভয়টা আরও বেশি কাজ করছে যে একই দিকে যাচ্ছে কিনা ফারাজ। আর তারপরও আমি পজিটিভভাবেই চিন্তা করছিলাম। যখন আমি ওকে ব্রেস্ট ফিডিং করাতাম, তো আমার কাছে একটা টাইমে মনে হচ্ছিল যে এই যে ও কি ব্রেস্ট ফিডিংয়ের নেশাতে বারবার কি উঠে যায় কিনা, কারণ এত ঘুমের কমতি ছিল আমার লাইফে যে ইফাত যেদিন থেকে দুনিয়াতে এসেছে আমার ঘুম শেষ, কারণ এই বাচ্চা ঘুমায় না। এখন ফারাজ এসেছে, সেও ঘুমাচ্ছে না। তো একজন মানুষ কতক্ষণ না ঘুমিয়ে থাকতে পারে আমি জানি না। আমার কাছে মনে হয় যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি মেডিকেল স্টুডেন্ট বলে হতে পারে যে আমি
আমার একটা প্র্যাকটিস আছে যে আমি রাতের বেলা না ঘুমানো। আমি ট্রেনিংয়ের সময় নাইট ডিউটি করেছি এবং যখন মেডিকেল স্টাডি করতাম প্রচুর রাত জাগতাম। হতে পারে আল্লাহ আমার বডিতে এই একটা অভ্যাস দিয়ে দিয়েছে এবং রয়েছে দেখে আমি বেঁচেছিলাম। নত একদম না ঘুমিয়ে একজন মানুষ কতদিন বাঁচে বা কতদিন ঠিক থাকতে পারে। তো ঘুমের সমস্যার সাথে সাথে ছিল একটা কান্নার সমস্যা, যে ও কান্না করলেই সে নিঃশ্বাস বন্ধ করে ফেলতো এবং নীল হয়ে যেত। এটাকে বলা হয় ব্রেথ হোল্ডিং অ্যাটাক। ব্রেথ হোল্ডিং অ্যাটাকটা অনেক কারণেই বাচ্চারা করতে পারে, কিন্তু একটা বিশেষ কারণ হচ্ছে যে বোঝা যায় যে এই বাচ্চাদের ইমোশন রেগুলেশনের ক্ষমতা খুব কম। যে এত প্রচণ্ড স্ট্রং ইমোশন তার, যে সে কান্না যে করতেছে তার কষ্টটা খুব বেশি, যে কোনোভাবেই সে নিঃশ্বাস নিত না এবং মনে হতো যে এই বুঝি ফারাজ শেষ, মানে ও কি আদৌ বাঁচবে কি না, মানে একদম নীল হয়ে যেত। এবং দিনে কিন্তু এটা অনেকবার হতো। কিন্তু অবশ্যই এটা আমি বলবো না যে সব সময় এইভাবে যারা কান্না করে বড় হলেও বাচ্চাদের প্রচণ্ড জিদ্দি হবে, কিন্তু এটার মধ্যে একটা কানেকশন আছে। এবং তৃতীয়ত 10 মাস বয়সে কিন্তু সে 7 থেকে 8টা শব্দ বলা শুরু করে এবং পরবর্তীতে ওর বয়স যখন 1 বছরের কাছাকাছি হয় সবগুলো শব্দ তার হারিয়ে যায়। আমি কিন্তু ওর স্পিচ এবং কমিউনিকেশন নিয়ে একদম প্রথম থেকেই কাজ করছি। তো ওর স্পিচ যখন আসা শুরু হয় তখন মানে আমার খুশির সীমা ছিল না, কিন্তু যখন হঠাৎ করে দেখলাম যে ওর কথা বলা বন্ধ হয়ে গেল, মানে যে কয়েকটা শব্দ এত কষ্টে ওকে শেখানো হয়েছে সব সে ভুলে গেছে, তখন থেকে শুরু হলো দুশ্চিন্তা। সাথে আছে তার প্রচণ্ড সেন্সরি ইস্যু। কোনো কিছু ঘাস, বালি, মাটি, পানি, ভেজা কোনো কিছু ঠিক ইফাজের মতোই ও এগুলো সহ্য করতে পারে না। আর একটা বিষয় যেটা ইফাজ কখনো করতো না, যে লাইন করা। অটিজমের বাচ্চারা কিন্তু প্রচুর লাইন করে জিনিস রাখতে পছন্দ করে, এটা ইফাজ করতো না, কিন্তু এই জিনিসটা ফারাজ করতো। এবং হুইল নিয়ে ঘোরানো, বডির মধ্যে ঘোরানো ফারাজও করতো। এবং হেড ব্যাঙ্গিং করা, মাথার পিছন দিক দিয়ে নিচে ফ্লোরের মধ্যে উপর হয়ে মাথা ঠোকা, এই কাজগুলো ফারাজ অনেক বেশি করেছে, ইফাজের থেকেও বেশি। এবং নিজের গালে রাগ হলে চড় দেওয়া, খামচি দেওয়া, মানে যার উপর রাগ হয়েছে তার উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়া, এই কাজগুলো প্রচুর করতো। এবং এত কান্না কিভাবে একটা বাচ্চা করে আমি শুধু চিন্তা করতাম যে মানে এত কাঁদে কিভাবে। আর অকারণে ওর পাশে যে বসে থাকবে তার সাথে তার বডিটা রাব করা, কারণ সে একটা সেন্সরি সিকিং বিহেভিয়ার এটা, যে সে শুধু তার হাত দিয়ে তার কনিতে তার হাতের মধ্যে শুধু হাত দিয়ে ঘষবে। এবং এই কাজটা কিন্তু ফারাজ এখনও করে, মানে সে নিজেও জানে না যে সেই কাজটা করছে, ওকে এটা থামানো যায় না। যদিও আমি ওর সেন্সরি বিষয়গুলো নিয়ে অনেক বেশি কাজ করি, কিন্তু এই অভ্যাসটা এখন পর্যন্ত আমি দূর করতে পারিনি, যে পাশে বসলে বা ঘুমের সময় সে চোখ বন্ধ করে আছে, সে ঘুমিয়ে আছে, কিন্তু সে খুঁজবে যে কারো হাত এবং তার কোনোর মধ্যে সে তার হাতটা ঘষবে, অথবা কেউ শুয়ে থাকলে তার পিঠের নিচে বা মানে সে একটা প্রেশার ফিল করতে চায়, সে তার সারা শরীর তার পিঠের নিচে ঢুকিয়ে বসে থাকতে চায়, যে সে ঘুমের মধ্যে এই প্রেশারটা তাকে কমফোর্ট দেয়। আর ওকে আমি কখনো দেখিনি যে কোনো একটা জায়গায় 1 মিনিটের জন্য স্থির হয়ে বসতে। এডিএসডির বাচ্চাদের কিন্তু আসলে অস্থিরতাটা একটু অন্যরকম, এটা কিন্তু দুষ্টুমি নয়, সারাক্ষণ বডির কোনো না কোনো পার্ট মুভমেন্ট হতে থাকে, মুভমেন্ট তারা করতে থাকে, তারা সারাক্ষণ একটা মুভমেন্টের মধ্যে থাকতে চায়। এমনকি আমি যখন ফারাজকে কোলে নিয়ে রাখতাম, সে রেস্ট নিচ্ছে, আমি এটা ফিল করতাম যে তার যে মাসেলগুলো মুভ করছে, কন্ট্রাকশন হচ্ছে। একটা বাচ্চাকে যখন হাগ করে রাখা হয় তখন কিন্তু এটা আমি ফিল করতে পারতাম যে ও যে এই অবস্থাতেও মুভমেন্ট করতে চাচ্ছে। ওর বয়স যখন 1.5 বছর, তখন আসলে আমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম যে আমি এত ট্রেনিং দেওয়ার পর, এত চেষ্টা করার পরে ওর স্পিচ কেন আসছে না। কারণ ও একদমই কোনো সাউন্ডও বের করতো না। এক তো তার সবগুলো কথা হারিয়ে গেছে যা আমি শিখিয়েছিলাম বা যা ও বলতে পারতো। 1 বছর যখন হয়ে গেল, এই 1 বছর থেকে 1.5 বছর যখন সময়টাতে তার কোনো প্রকার ওয়ার্ড, সাউন্ড কিছুই নেই, কিন্তু আই কন্ট্যাক্ট মোটামুটি ছিল, ইনস্ট্রাকশন টেকিং 50% ছিল, বাট
কোনো স্পিচ নেই, সাইন ল্যাঙ্গুয়েজে সে কথা বলতো, যেটা আমি তাকে শিখিয়েছি। তো আমি তখন জিপির সাথে, এখানকার যে ডক্টর আছে তাদের সাথে যোগাযোগ করি যে আমার বড় সন্তানের অটিজম আছে এবং ওরও হচ্ছে এই সাইনগুলো আছে, তো দয়া করে তুমি রেফার করো। তখন সে পেডিয়াট্রিশিয়ানের কাছে রেফার করে এবং এই 1.5 বছরে আমি যখন কথা বলি, রেফারেলটা আমি পেতে পেতে ফারাজের বয়স তখন 22 মাস। তো সে যখন অ্যাসেসমেন্ট করে, সে দেখে যে তার বয়স অনুযায়ী যে কাজগুলো তার করতে পারার কথা সেগুলো সে পারছে না। আমি কিন্তু বাসায় সবসময় ইফাজকে দেখে অভ্যস্ত, এবং ইফাজের সাথে যখন আমি ফারাজকে কম্পেয়ার করতাম, আমার কাছে মনে হতো যে না, ফারাজ তো ইফাজ থেকে অনেক বেটার রেসপন্স করছে। কিন্তু যখন আমি পেডিয়াট্রিশিয়ানের কাছে গেলাম, তখন আমাকে সে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে দেখো, তোমার বাচ্চার কিন্তু আই কন্ট্যাক্ট কম, নেম রেসপন্স কম, কমিউনিকেশন ভালো না, তার এজ অ্যাপ্রোপ্রিয়েট যে মাইলস্টোনগুলো থাকার কথা ছিল সেগুলো কিন্তু সে পারছে না। এবং তখন সে বলল যে তার অটিজম থাকার সম্ভাবনা আছে, তুমি যেটা চিন্তা করছো যে হ্যাঁ, এরকম এরকম আমারও মনে হচ্ছে, এবং ওর এডিএসডিও থাকতে পারে, কিন্তু এত অল্প বয়সে আমরা এডিএসডি ওকে বলতে পারবো না। যখন ওর বয়স 5 থেকে 6 বছর হবে, তখনও যদি ওর মধ্যে এই ধরনের অস্থিরতা থাকে বা আরও বেড়ে যায়, তখন আমরা ওকে রেফার করব। তারপর সে স্পিচ থেরাপিস্টের কাছে আমাকে রেফার করে। ওর বয়স যখন 2, তখন এখানকার যে হেলথ ভিজিটরের অ্যাসেসমেন্ট আছে, 2 ইয়ার্স অ্যাসেসমেন্ট, সেটা হয় এবং সেখানে দেখা যায় যে ফারাজের কিছুই ঠিক নেই, মানে কিছুই ঠিক নেই। ওয়েট, হাইট, তারপর 2 বছরে যা যা করার কথা সে কোনো কিছুই করতে পারছে না, এবং সব কিছু সে রেড মার্ক করে দিল। এবং আমি তো সেই মুহূর্তেই আমি ডিপ্রেশনে চলে গিয়েছি যে আসলে আমি এত পরিশ্রম তাহলে কোথায় করছি, কার জন্য করছি। হেলথ ভিজিটর আমাকে পরামর্শ দেয় তাকে প্রি স্কুলে ভর্তি করতে হবে এবং কিছু প্রোগ্রামে আমাকে রেফার করে। কিছু প্রোগ্রাম হচ্ছে আমি ফারাজকে নিয়ে যাব এবং কিছু প্রোগ্রাম হচ্ছে প্যারেন্টসের জন্য, এবং যেগুলো কিনা আমি আসলে ইফাজের সময়ও করেছি, এবং যা যা আমাকে তারা সেখানে বলেছে বা শিখিয়েছে, আমি এগুলো সব কিছুই কিন্তু অ্যাপ্লাই করছিলাম। তারপরেও কিন্তু এই অবস্থা। এমন না যে আমি এই স্ট্র্যাটেজিগুলো জানি না, আমি তো সব জানি অলরেডি, এগুলো অ্যাপ্লাইয়ের উপরেই আছি, তারপরও ফল আমি পাইনি। আমি 2023 সালে ইফাজ ফারাজকে নিয়ে বাংলাদেশে যাই শেষের দিকে। ওখানে আমি সিআরপি সেন্টারে দেখিয়েছি এবং সেখানে কিন্তু ফারাজকে দেখে কিছুক্ষণ অবজার্ভ করেই এক কথায় বলে দিয়েছে যে ওর অটিজমও আছে, এডিএসডিও আছে, আপনি অকুপেশনাল থেরাপি দিন, স্পিচ থেরাপি দিন, এবং এক গাদা ওষুধ দিয়ে দিয়েছে, যা কিনা আমার মোটেও পছন্দ হয়নি, এবং আমি আসলে ওষুধ তো দিতে চাই না। তারপরও আমার ওর একটা প্রপার ডায়াগনোসিস দরকার ছিল। ইফাজের ডায়াগনোসিস তো আমি জানি, বাট ফারাজের এক্স্যাক্টলি কি অবস্থাটা, এটা আমি সন্দেহ নিয়ে থাকতে চাচ্ছিলাম না, আমি জানতে চাচ্ছিলাম একজন এক্সপার্টের কাছ থেকে। তো আমি আরেকজন ডক্টর দেখাই এবং উনি যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। উনি আমাকে বলেন যে তোমার বাচ্চার মাইল্ড অটিজম আছে, সাথে এডিএসডিও আছে, কিন্তু ওকে তোমার এখনই ওষুধ দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। তুমি যা যা করছো, কারণ ওনাকে আমি এক্সপ্লেন করেছি যে আমি এইগুলো করছি, তো উনি বলেছে তুমি যা যা করছো তুমি তাই করো এবং ওকে একটা স্কুলে দাও, ওর ইমপ্রুভমেন্ট হবে ইনশাল্লাহ। ওয়েট করো, যদি ওর সাইন সিমটম আরও বেশি খারাপের দিকে যায় তখন আমরা ওষুধ শুরু করব। এই ছিল আসলে ফারাজের ডায়াগনোসিস নিয়ে হিস্ট্রি। কিন্তু এর মাঝে কিন্তু আমি ইফাজ এবং ফারাজকে দুজনকেই আমার সাধ্য মতো আমি ট্রেনিং দিচ্ছি সব কিছু নিয়ে, এবং আস্তে আস্তে কিন্তু ফারাজের স্পিচ আসা শুরু হয় যখন ওর 2 বছর হয় আসলে, তখন থেকে কিছু কিছু সাউন্ড আসা শুরু হয় অল্প অল্প করে, এবং ওয়ার্ডগুলো প্রপারভাবে আসা শুরু হয় ওর বয়স যখন 3। আর আপনারা যখন ওর ভিডিও দেখছেন, আমি আলহামদুলিল্লাহ গত 6 মাসের মধ্যে কিন্তু ফারাজের কথায় অনেক পরিবর্তন এসেছে। ওর স্পিচ কিন্তু এখন খুব দ্রুত ইমপ্রুভ করছে, কারণ আসলে আমি ব্রেন ডেভেলপমেন্টের অনেকগুলো সাইড নিয়ে একসাথে কাজ করছি অনেক দিন যাবৎ, এবং এর ফলটা এখন আসা শুরু হয়েছে। আর এসব বাচ্চাদের থেরাপি বলুন আর যাই বলুন, কোনো কিছু কিন্তু ম্যাজিক না।
আপনি কাজ করতে থাকবেন, একটা সময়ে তাদের মধ্যে ইমপ্রুভমেন্ট আসা শুরু হবে। দেখা যায় কি অনেক দিন পর্যন্ত কোনো ইমপ্রুভমেন্ট নেই, বাট সাডেনলি অনেকগুলো এরিয়াতে একসাথে ইমপ্রুভমেন্ট দেখা যায়। আর এখন ফারাজের মধ্যে যে ডিফিকাল্টিসগুলো আমি দেখতে পাচ্ছি স্পিচ বাদে, সেটা হচ্ছে যে ও কারোর সাথে সহজে মিশতে পারে না। ও মানুষ দেখলে এখন খুশি হয়, ইটস এ পজিটিভ থিং, বাট কীভাবে কমিউনিকেট করব সেটা বুঝতে পারে না। ও আমাকে দেখায় যে এটা আমার বন্ধু বা এটা আমার ফ্রেন্ড, বাট ফ্রেন্ডের সাথে ক্লাসমেটের সাথে যে দৌড়ে গিয়ে অন্য বাচ্চারা যেমন খুশি হয়ে কথা বলে বা মিশে, ও আমার কাছে দাঁড়িয়ে থাকে, মনে হয় যে একটা ভয় পাচ্ছে। ও কিন্তু আমাকে বলছে এটা ওর বন্ধু, বাট বন্ধুর কাছে সে যায় না, কথা বলে না। একমাত্র ইফাত, তারপরে তার কাজিন আবিদ এবং আমার প্রতিবেশীদের মধ্যে 2টা বাচ্চা আছে যাদেরকে ও জন্মের পর থেকে দেখছে এবং আসা যাওয়া আছে, তাদের সাথে ওর বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট, মানে এটা একটু নর্মাল মনে হয়। আর অন্য কোনো বাচ্চার সাথে সে সহজে মিশে না। এবং অন্য আর 2-3টা বাচ্চার মাঝখানে যখন আপনি ফারাজকে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওর বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট। আর এক জায়গায় স্থির হয়ে তো অবশ্যই বসতে পারে না। কোথাও যখন ট্রাভেল করি ওর কিছু স্পেসিফিক জায়গা আছে, সেখানে সে চলে যায় এবং সেখানেই তার বসতে হবে। সে কার কাছে বসে আছে, সে কি করছে সেটার দিকে তার কোনো হুঁশ নেই। সে শুধু চিৎকার করতে থাকে, প্রতিটা স্টেশনে স্টেশনে সে চিৎকার করে লাফ দিয়ে উঠে। সে এতটা এক্সাইটেড থাকে, কোনোভাবে কিন্তু তাকে বোঝানো যায় না যে না আমরা কিন্তু এত নয়েজ করতে পারবো না। এবং এটা মাঝে মাঝে আমি অ্যাকসেপ্ট করি যে হ্যাঁ এটা বাচ্চা মানুষ, কিন্তু পাশে যখন আরও 10টা বাচ্চা থাকে, কেউ করছে না, আমার বাচ্চা করছে, তখন কিন্তু এটা একটু চোখে লাগে। আরেকটা বিষয় আমি এক্সপ্লেন করিনি, যেটা কিনা ওর ছোটোবেলা থেকে একদম ছিল, যে অতিরিক্ত পরিমাণ ফিক্সেশন। মানে এরপরে বি আসতে হবে, 1-এর পরে 2 আসতে হবে। আপনি যতই ওর সাথে খেলার চেষ্টা করেন না কেন, ও সিরিয়াল ব্রেক আপনাকে করতে দিবে না। আপনি যদি বাসে যে একবার একটা সিটে বসেন, দ্বিতীয়বার যে সেই সিটেই বসতে হবে। আপনি প্রথম যে কাজটা করেছেন সে সেটা মনে রাখবে, এবং দ্বিতীয়বার তৃতীয়বার আপনাকে সেটাই করতে হবে, আদারওয়াইজ সে রাস্তায় শুয়ে যাবে, সে কান্নাকাটি করতে থাকবে, সে জিদ করতে থাকবে। এবং এটা কিন্তু আমি বুঝতে পারি, কারণ ইফাজের মধ্যে এই বিহেভিয়ারটা ছিল, কিন্তু ফিক্সেশন ফারাজের মধ্যে ইফাজের তুলনায় অনেক অনেক বেশি। আর ফারাজের অভিমানের বিষয়টা নিয়ে আমি খুব বিপদে আছি, যে হুট করে কি কারণে সে একদম গম্ভীর হয়ে যায়, চুপ হয়ে থাকে, এবং আমি বুঝি যে সে কষ্ট পাচ্ছে, কিন্তু সে কিন্তু এক্সপ্লেন করতে পারে না। এবং এই ইমোশনাল যে একটা স্টেট, সে আধা ঘন্টা থেকে 45 মিনিট সেরকম স্তব্ধ হয়ে থাকবে, সে চোখ ফেলবে না, সে মুভমেন্ট করবে না, মনে হবে যে তার শরীরে কোনো শক্তি নেই, কারণ সে এই যে ইমোশনটা কন্ট্রোল করতে পারছে না। এবং খুব সিম্পল একটা বিষয়, হ্যাঁ বাচ্চারা ইমোশন কন্ট্রোল করতে পারে না, বাট এরকম স্তব্ধ হয়ে যাওয়াটা ইটস নট নর্মাল। আর এই বিষয়টা সে সারাদিনই 10 বারের মতো করে। তো ওর এই ইমোশনটা হ্যান্ডেল করাটা আমার জন্য খুবই স্ট্রেসফুল, কারণ কেন এরকম করছে, এটা করার মতো কোনো বিষয় না, কিন্তু এক হচ্ছে সে প্রচণ্ড চিৎকার করে, অথবা হচ্ছে সে স্তব্ধ হয়ে যায়, দুটার একটা, নর্মাল কোনো ইমোশন নেই। আমি চেষ্টা করছি আমার মতো। সবাই দোয়া করবেন যেন ফারাজের মধ্যে এবং ইফাজের মধ্যে আরও ইমপ্রুভমেন্ট আসে, এবং একদম স্বাভাবিকভাবে অন্য সব বাচ্চাদের মতো ওরা যেন একটা সহজ জীবন যাপন করতে পারে। আল্লাহ হাফেজ।